সবাইকে স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদের সাথে রয়েছি আমি দোলা ডলরেস। দর্শক, মূল আয়োজনে যাব, তবে তার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আজ শুরু করেছেন প্রার্থীরা। সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। সিলেট থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান। তারেক রহমান তো এরই মধ্যে যুক্ত হয়েছেন, যেটি বলছিলাম, তিনি কখন নাগাদ বক্তব্য রাখবেন এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা সেখানে কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। এখন পর্যন্ত কিন্তু তারেক রহমান মঞ্চস্থলে এসে পৌঁছেননি। তিনি 11টার পরপরই আসলে এখানে আসার কথা রয়েছে, তবে কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে আসবেন বলেই কিন্তু বারবার জানানো হচ্ছে। এরই মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা মঞ্চে দেখতে পেয়েছি, তিনি সেখানে অবস্থান করছেন এবং এছাড়া পুরো আলিয়া মাদ্রাসা মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে এবং আমরা দেখছি গতকাল রাত থেকে এখানে কিন্তু নেতা কর্মীরা আসতে শুরু করেন করেছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য, কাছ থেকে এক নজর দেখার জন্য তাদের দীর্ঘ প্রচেষ্টা ছিল এবং গতকাল রাত থেকে অসংখ্য নেতাকর্মী এখানে অবস্থান করেছেন। মাঠে সামিয়ানা টানিয়ে তারা এখানে রাত্রি যাপন করেছেন। সকাল থেকে দেখেছি হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে এবং দলবদ্ধভাবে কিন্তু সমাবেশের স্থলে উপস্থিত হচ্ছিলেন। দীর্ঘ 2 দশক পর তারেক রহমান সিলেটের মাটিতে এসেছেন এবং তিনি জনসমাবেশে বক্তৃতা দিবেন। তার কথা শোনার জন্য এবং তার দিক নির্দেশনা শোনার জন্য আসলে কিন্তু নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এখন স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন তারা মঞ্চে কথা বলছেন, এছাড়া যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু আসলে অনেকে মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা সকাল থেকে এখানে রয়েছি, দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখবেন, তার কিছু কথা শুনবেন, সেজন্য গভীর আগ্রহ তাদের মধ্যে দেখতে পেয়েছি। তারা বলছেন গত 2 দশক ধরে কিন্তু বিএনপির কোনো সমাবেশ সেখানে হয়নি এবং গত যেই সময়গুলোতে তারা আসলে অনেক তারেক রহমানকে দেখার ইচ্ছা থাকলেও আসলে তারা দেখতে পান। তবে দীর্ঘ 2 দশক পর তিনি এসেছেন এবং কিছুক্ষণ পর তিনি আসলে মঞ্চে কথা বলবেন। আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই সমাবেশের মাধ্যমে বিএনপির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে এবং এই প্রচারণায় তারেক রহমান আগামী নির্বাচনকে ঘিরে কি কি ধরনের দিক নির্দেশনা দেন সেটা কিন্তু এখান থেকে বারবারই বলা হচ্ছিল যে এই দিক নির্দেশনা দেওয়া হবে এবং এই দিক নির্দেশনার উপরে ভিত্তি করেই আসলে নির্বাচনটা কিভাবে নেতাকর্মীরা অংশ নেবেন সেই দিক নির্দেশনা তারা পাবেন। এরপর এখান থেকে তারেক রহমান তার সমাবেশ শেষ করে আমরা যতটুকু জানতে পেরেছি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ এবং এরপরে নারায়ণগঞ্জে কিন্তু তার সমাবেশের কথা রয়েছে। তিনি প্রায় 6টি জেলায় আজকে জনসমাবেশ করবেন, নির্বাচনী প্রচারণা চালাবেন। এই আমরা গতকাল যখন সিলেটের এই রাস্তাগুলোতে ঘুরছিলাম, আমরা দেখছিলাম যে প্রায় সুনামগঞ্জ থেকে অনেক নেতাকর্মী এই সমাবেশের স্থলে এসেছেন। এছাড়া পাশে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু মঞ্চ প্রস্তুত রয়েছে। যে কোনো সময় আসলে সেখানে তারেক রহমান উপস্থিত হবেন সেই প্রস্তুতি নিয়ে তারা রেখেছেন। তারেক রহমান সিলেটের এই আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ শেষ করার পর সেই সমাবেশগুলোর উদ্দেশ্যে আমরা এই নেতাকর্মীরা রয়েছেন তারা বলছিলেন যে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা দীর্ঘ এক দীপিকার মধ্য দিয়েই বিএনপির জন্য অপেক্ষা করেছিলেন। তারেক রহমানকে এক নজর দেখবেন এবং তার দিক নির্দেশনা শুনবেন। দোলা, এই ছিল আসলে সর্বশেষ। মোহসান, আপনাকে ধন্যবাদ। আমরা শুরুতেই জানছিলাম নির্বাচনী প্রচারণার খবরাখবর। যাচ্ছি মূল আয়োজনে। সারা দেশের মতো নওগাঁতেও চলছে এলপিজির সংকট। নির্ধারিতর চেয়ে বেশি দামেও মিলছে না গ্যাস। বাসা বাড়ির পাশাপাশি হোটেল, রেস্তোরাঁ ও চায়ের দোকান সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে গ্যাসের সংকটে চরম দুর্ভোগে রয়েছেন ভোক্তারা। প্রায় 1 মাস ধরেই চলছে এমন সংকট। কিছু কোম্পানি চাহিদার তুলনায় অনেক কম সংখ্যক গ্যাসের সিলিন্ডার সরবরাহ করলেও তা বেশি দামে বিক্রি করছেন ডিলাররা। এতে করে মধ্য ও নিম্ন আয়ের মানুষরা পড়েছেন চরম বিপাকে। অপরদিকে ফিলিং স্টেশনগুলোতেও গ্যাসের চাপ না থাকায় যানবাহনের চালকরাও দুর্ভোগে পড়েছেন। অনেক স্থানে গ্যাস সিলিন্ডারের দোকান ও ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকতে দেখা গেছে। দেশে রঙিন
ফুলকপির চাষ ক্রমেই বাড়ছে। বিভিন্ন হোটেল রেস্তোরাঁর পাশাপাশি বাসাবাড়িতেও রান্না হচ্ছে রঙিন ফুলকপি। এই চাষাবাদ নিয়ে জানাতে দিনাজপুর থেকে যুক্ত রয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, এই রঙিন ফুলকপির চাষ নিয়ে কৃষকরা কি বলছেন এবং এই ফুলকপির দরদাম সম্পর্কেও জানাবেন। ক্রেতারা কেমন আকৃষ্ট হচ্ছেন এর প্রতি? দোলা, আমাদের দিনাজপুরের এই অঞ্চলে কৃষি উন্নয়ন টেকসই প্রকল্পের আওতায় এই রঙিন ফুল করা হচ্ছে। এটি মূলত কৃষি বিভাগ এই ধরনের যে চাষিদেরকে কৃষি উৎপাদন, বিশেষ করে রঙিন ফুলকপি চাষের ক্ষেত্রে চাষিদেরকে বেশি উদ্বুদ্ধ করা হচ্ছে। চাষিরা এখন কিন্তু প্রায় 3 মাসের মধ্যে হয়ে গিয়েছে, তারা কিন্তু এই মাঠ থেকেই এই ফুলকপি বিক্রি করতে পারছে এবং তারা বলছে যে জমি থেকেই 25 থেকে 30 টাকা কেজি দরে কিন্তু তারা এই জমি থেকেই ফুলকপির কেজি বিক্রি করছেন এবং এনারা বলছেন যে 1 একর জমিতে তাদের এই চাষাবাদ করতে মাত্র 50 থেকে 60,000 টাকা খরচ হয়েছে এবং এটি উৎপাদন আহ, হয়ে অর্থাৎ এখন বিক্রি করতে পারবে প্রায় 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকার মতো, কিন্তু বর্তমান বাজারেও তারা বিক্রি করবেন। এরা বলছে যে এই ফুলকপি বাজারে ভোক্তা পর্যায়ে ব্যাপক চাহিদা রয়েছে এবং এটি কিন্তু কৃষি যারা ভোক্তারা রয়েছেন তারা কিন্তু মাঠ পর্যায়ে থেকে এই সরাসরি এই তরতাজা ফুলকপি বাজারে যাওয়ার পরে অনেকেই ভোক্তারা কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন এবং তারা এই ফুলকপি পুষ্টিগুণ সমৃদ্ধ বলেও কিন্তু চিকিৎসকেরাও আমাদেরকে জানিয়েছেন। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অঞ্চলে যেহেতু কৃষি উন্নয়ন টেকসই প্রকল্পের আওতায় যে এই ফুলকপি চাষ করা হচ্ছে এবং এতে করে এই এলাকার চাষিরাও কিন্তু ব্যাপকভাবে ফুলকপি চাষে আগ্রহ দেখাচ্ছেন এবং আগামীতেও এই ফুলকপি ব্যাপক আকারে দিনাজপুর অঞ্চলে চাষ হবে এমনটাই প্রত্যাশা করছেন কৃষি বিভাগ। দোলা। সুলতান, আপনাকে ধন্যবাদ। দেশে কৃষি পণ্যের দাম বাড়ার পেছনে মধ্যস্বত্বভোগী সংরক্ষণ ব্যবস্থার দুর্বলতা এবং বাজার ব্যবস্থাপনার অদক্ষতাই প্রধান কারণ। বাংলাদেশ ব্যাংকের একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে এই গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। বাংলাদেশ ব্যাংক পরিচালিত গবেষণা জরিপে দেখা গেছে উৎপাদনের পর ধান কৃষক থেকে সরাসরি ভোক্তার কাছে পৌঁছায় না। ফড়িয়া, আড়তদার, মিলার, পাইকারি ও খুচরা বিক্রেতার মতো একাধিক ধাপ পেরিয়ে বাজারে পৌঁছায়। আর প্রতি কেজি চালের দাম কৃষক পর্যায়ে যেখানে প্রায় 50 টাকা, সেখানে খুচরা পর্যায়ে বেড়ে দাঁড়ায় গড়ে 58 টাকা 50 পয়সায়। গবেষণায় আলুর দাম বৃদ্ধির বড় কারণ হিসেবে হিমাগার বা কোল্ড স্টোরেজের ব্যবস্থাকে চিহ্নিত করা হয়েছে। কৃষক পর্যায়ে প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয় গড়ে 10 টাকা 63 পয়সা, আর কৃষকরা তা বিক্রি করেন গড়ে 18 টাকা 44 পয়সায়। তবে হিমাগার থেকে বের হওয়ার সময় আলুর দাম দাঁড়ায় প্রতি কেজি প্রায় 28 টাকা 80 পয়সায়, যা খুচরা পর্যায়ে বেড়ে গিয়ে হয় 45 টাকা 80 পয়সা। আমরা পারপাজিভ র্যান্ডম স্যাম্পলিং এর ভিত্তিতে মোট 18টি জেলার 426 রেসপন্ডেন্ট থেকে তথ্যপত্র সংগ্রহ করেছি। ফরিয়ারা হয়তো বা এখানে মন প্রতি 35 টাকা, আপনি যদি এটা কেজি প্রতি হিসাব করেন 80 পয়সার মতো এখানে একটা তারা প্রফিট করে এবং দ্রুততার সাথে তারা আড়তদার নিকট পৌঁছে দেয় এবং আড়তদারও মন প্রতি 22 টাকা মাত্র প্রফিট করে আমরা পেয়েছি। পেঁয়াজ অপেক্ষাকৃত পচনশীল এবং পর্যাপ্ত সংরক্ষণ সুবিধা না থাকায় এই বাজারে অস্থিরতা বেশি দেখা যায়। গবেষণায় বলা হয়েছে, পেঁয়াজের বাজারে কোনো সিন্ডিকেটের প্রমাণ পাওয়া যায়নি, বরং চাহিদা ও সরবরাহের স্বাভাবিক নিয়ম ও সংরক্ষণ ঘাটতি মূল কারণ। এখন কৃষক যদি প্রকৃত দাম না পায়, যেটা আমরা দেখেছি আলুর ক্ষেত্রে, যেটা আমরা দেখেছি পেঁয়াজের ক্ষেত্রে, সেটাও কিন্তু একটা সমস্যা। গবেষক দল কৃষি পণ্যের বাজার স্থিতিশীল রাখতে উন্নত সংরক্ষণাগার ব্যবস্থা, হিমাগার ভাড়া যৌক্তিক করা, নগদ সহায়তার কার্যকর বাস্তবায়ন এবং তদারকি ব্যবস্থা জোরদারের সুপারিশ করেছেন। পাশাপাশি পেঁয়াজ ও আলু সংরক্ষণে আধুনিক এয়ারফ্লো প্রযুক্তির সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়েছে। পর্যাপ্ত মনিটরিং থাকে, পর্যাপ্ত সুপারভিশন থাকে, তাহলে এর মাধ্যমে তারা আপাতভাবে বেনিফিট হবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আবার একটু নির্বাচনী প্রচারণার খবরাখবর জেনে নিতে চাই। সিলেটে স্থানীয় একটি হোটেলে সকালে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। গত 17 বছর সময় ধরে আমাকে বিদেশে বাধ্য হয়েছি থাকতে, চিকিৎসার জন্য গিয়েছিলাম, তারপরে বাধ্য হয়েছিলাম থাকতে। স্বাভাবিকভাবেই যেই দেশটাতে আমি ছিলাম সেই দেশটার অনেক বিষয় আমাদের থেকে কিছুটা বেটার। সেটা শিক্ষা হতে পারে,
সেটা স্বাস্থ্য হতে পারে, সেটা এনভায়রনমেন্ট হতে পারে, রাস্তায় চলা ট্রাফিক ব্যবস্থা হতে পারে, সবকিছু কম বেশি আমাদের থেকে বেটার। তারা যে এই বেটার জায়গাটায় এসছে, এটার জন্য তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক সময় তাদের লেগেছে। তাদের যে ডেমোক্রেটিক যে ব্যবস্থাটা এখন আছে, এই ডেমোক্রেটিক প্র্যাকটিসটা অনেক দিন ধরে তারা করেছে, 1000 বছরের কাছাকাছি ধরে এই ডেমোক্রেটিক প্র্যাকটিস করতে করতে একটা জায়গায় তারা এসেছে, যেখানে এখন মানুষ, তাদের দেশের জনগণ যখন তাদের সমস্যার কথা বলতে চায়, তারা জানে কাকে বলতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা শুরু করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে এই প্রচারাভিযান শুরু করেন। এ উপলক্ষে বুধবার রাতে সিলেট পৌঁছান তিনি। এরপর রাত 1টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে অবস্থিত তার শ্বশুর বাড়ি থেকে তিনি এই প্রচারাভিযান শুরু করেন। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে তারেক রহমান আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে আহ্বান জানান। এর আগে সিলেট পৌঁছে হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত করেন তিনি। দেশের মানুষের কাছে যে জবান দিয়েছে, সেই জবান যাতে বিএনপি বাস্তবায়ন করতে পারে, দেশের মানুষের কষ্ট যাতে বিএনপি বোঝাতে পারে, সেই দোয়া আল্লাহর কাছে করবেন। আপনারা ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 3 নেতার সমাধি ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, যুক্ত রয়েছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, এনসিপির কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। এখন কি কর্মসূচি চলছে তাদের, কোথায় অবস্থান করছেন তারা, এর আগে কোন কর্মসূচি দিয়ে তারা শুরু করেছেন, বিস্তারিত যা আছে আমাদেরকে সব মিলিয়ে সর্বশেষ তথ্য জানাবেন। নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু হয়েছে এবং আজ সকাল 10:30টায় এনসিপির পক্ষ থেকে কিন্তু কর্মসূচি ঘোষণা করা কিন্তু নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু হয়েছে এবং আজ সকাল 10:30টায় এনসিপির পক্ষ থেকে কিন্তু কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এবং প্রথম কর্মসূচি ছিল জাতীয় 3 নেতার মাজার থেকে তারা জিয়ারত করে কিন্তু এখন যাবে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে এবং তারপরেই নির্বাচনী ঢাকা 8 আসনের যে এলাকা রয়েছে সেই এলাকা জুড়ে তারা প্রচারণার কার্যক্রম পরিচালনা করবেন। এবং এখন আমি ঠিক রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায়। এখানে একটু দেখাতে চাই এনসিপির নেতৃত্ব যারা রয়েছে তারা কিন্তু কবর 3 নেতার মাজার জিয়ারত শেষে কিন্তু এই পথে আসলে এগিয়ে আসছেন। আমরা রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে আসলে তাদের জন্য অপেক্ষা করছি। তারা এখান থেকে ঠিক শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন এবং সেখান থেকে জাতীয় কবি নজরুল ইসলাম তারও কবর জিয়ারত করে তারপরে মূলত আসলে প্রচারণার যে মূল কাজ সেই কাজের দিকে তারা আসলে অগ্রসর হবে। এবং তাদের যে আজকের পরিকল্পনা, ঢাকা 8 আসনের এলাকা জুড়ে তারা এই নির্বাচনী প্রচারণা চালাবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত এবং শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষ করে কিন্তু তারা শাহবাগ হয়ে মতিঝিলের দিকে এগিয়ে যাবেন, এমনটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং কিছুক্ষণ আগে 3 নেতার মাজার জিয়ারত শেষে কিন্তু নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তিনি কিন্তু কথা বলেছেন এবং
এই যে জুলাইয়ের অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তোলার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ব্যক্ত করে কিন্তু এই নির্বাচনী প্রচার প্রচারণার দিকে তারা এগিয়ে যাচ্ছে এবং জুলাইকে ধারণ করে সেই জুলাইয়ের যে বিচার সংস্কার, এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু তারা এখনও কাজ করার জন্য অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং যে স্বপ্ন দেখে আসলে শরীফ ওসমান হাদী তার জীবন ত্যাগ করেছেন, সেই বিষয়গুলোকে কিন্তু তারা আসলে সামনে তুলে ধরার চেষ্টা করছেন এবং পুরো বাংলাদেশের জনগণের কাছেই নাহিদ ইসলাম আহ্বান করেছেন যেন এই নির্বাচনকে কেন্দ্র করে এনসিপি যে 30টি আসনে লড়াই করছে, সেই আসনগুলোতে যেন তাদেরকে জয়ী করার জন্য জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং গণভোটের যে বিষয়টি রয়েছে, গণভোটে কিন্তু হ্যাঁ ভোটের দিকে তারা প্রচার প্রচারণা চালাবে, এমনটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং গণভোটের মধ্য দিয়ে দেশের যে সংস্কার, সেই সংস্কারের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে এবং জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের বিচারের কার্যক্রম এখনো কিন্তু চলমান রয়েছে। এই বিচার যেন সম্পন্ন হয় সেটিরও অঙ্গীকার ব্যক্ত করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ঢাকা 8 আসনে যেহেতু প্রার্থী রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু বলেছেন যে যেহেতু 8 আসন থেকে শরীফ ওসমান হাদী তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়েছিলেন, তার এই অকাল মৃত্যুতে এখন সেই জায়গাটিতে নাসিরউদ্দিন পাটোয়ারি হাল ধরছেন এবং শরীফ ওসমান হাদীর যে অঙ্গীকার ছিল সেগুলো নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু অঙ্গীকার ব্যক্ত করেছেন যে আগামী নির্বাচনে যদি তারা জয়ী হয়ে ফিরে আসে বা সংসদে তারা আসন গ্রহণ করতে পারে, তবে তারা এই বিষয়গুলোকে তারা তুলে ধরবেন এবং বাংলাদেশের এই সংস্কারগুলো তারা করবেন। এবং আমরা এখন রাজু ভাস্কর্য মোড়ে রয়েছি এবং এনসিপির যে পদযাত্রা রয়েছে সেই পদযাত্রাটি এখন এগিয়ে আসছে, বাংলা একাডেমির সামনে তারা রয়েছে এবং এখান থেকে শহীদ শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত শেষ করে তারা শাহবাগ হয়ে মতিঝিলের উদ্দেশ্যে তাদের নির্বাচনী প্রচারণা চালাবে। দোলা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মেহেদী, আপনাকে ধন্যবাদ। এই সাথে শেষ করছি এখনকার সংবাদ। এরপর আমন্ত্রণ রইল আন্তর্জাতিক সংবাদে। এছাড়াও অন্যান্য খবরাখবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।